আমি যখন কনফ্লিক্ট শিখিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিল। তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে কনফ্লিক্ট কোথায় থাকে। কনফ্লিক্ট কি একটা চরিত্রের ভেতরে থাকে, না কনফ্লিক্ট বাইরেই কোথাও অবস্থান করে? এর উত্তরটা হলো কনফ্লিক্ট দু জায়গাতেই অবস্থান করে। আমি যেহেতু বারবার বলছি যে চরিত্রের একটা বাইরের জগৎ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ছুঁতে পারছি, আর চরিত্রের একটা অন্তর্জগৎ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না বা যেটাকে ছুঁতে পারছি না অ্যাপারেন্টলি। তো কনফ্লিক্টও দু জায়গাতেই অবস্থান করে। কনফ্লিক্ট বাইরেরও হতে পারে, কনফ্লিক্ট ভেতরেরও হতে পারে। মাথায় রাখতে হবে আমাদের স্ক্রিপ্ট রাইটিংটার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হলো ইনার ওয়ার্ল্ড। তার ফলে ইনার কনফ্লিক্টটাই সব থেকে জরুরি। ইনার কনফ্লিক্ট কেমন? মনে করো একটা মানুষের জীবনে, তোমার চরিত্রের জীবনে ধরো কোনো একটা সমস্যা এসেছে। মনে করো তারকে এই মুহূর্তে 1,00,000 টাকা জোগাড় করতে হবে, অথচ তার ব্যাংকে টাকা নেই। এটা তার মনের মধ্যে একটা দ্বন্দ্বের জন্ম দিল। সে কি টাকাটা কারো কাছ থেকে ধার নেবে? সে কি টাকাটাকে কোনোভাবে রোজগার করবে? রোজগার করলে কি উপায়? সে কি টাকাটা কোনো সৎ উপায়ে রোজগার করার চেষ্টা করবে? এত তাড়াতাড়ি সৎ উপায় যদি রোজগার করা না যায় তাহলে কি তো সে কোনো অসৎ উপায় অবলম্বন করবে? এই যে তার মনের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, মনের মধ্যে যে একটা লড়াই চলছে, মনের মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে, এটাই হলো মূল কনফ্লিক্ট। এই মূল কনফ্লিক্টটাই বাইরে পৌঁছে যাবে এবং সেটাই একটা আউটার কনফ্লিক্টের জন্ম দেবে। অর্থাৎ তখন আমার চরিত্রটা যখন একটা ফাইনাল ডিসিশন নেবে, তখন সে ওই বাইরের কনফ্লিক্টে জড়িয়ে পড়বে। হতে পারে সে অসৎ উপায় অবলম্বন করলো, হতে পারে তাই ইমিডিয়েট একটা ব্যাংক ডাকাতি করার চেষ্টা করলো, হতে পারে একটা লোকের কাছে ধার নিতে গেল, সে ধার দিল না, তার সাথে একটা তার ঝামেলায় জড়িয়ে পড়লো। অর্থাৎ কনফ্লিক্ট বাইরে তৈরি হওয়ার আগে কনফ্লিক্ট আসলে ভেতরে তৈরি হয়। যেমন ভাবে একজন মানুষের প্রতি আর একটা মানুষের যখন শারীরিক আকর্ষণ তৈরি হয়, কোনো যৌন আকর্ষণ তৈরি হয়, সেটার প্রথম জন্ম হয় তার ব্রেনে। ব্রেনে প্রথম আকর্ষণটা জন্ম দেয়, তখন সেটা শরীরে যায়। ঠিক তেমন ভাবেই কনফ্লিক্ট আমাদের মনোজগতে প্রথম জন্ম নেয়, তারপর সেটা বাইরের জগতে আকার ধারণ করে। তাই আমরা সব সময় যখন কনফ্লিক্ট নিয়ে কাজ করব, আগে ইনার কনফ্লিক্ট অর্থাৎ অন্তর্জগতের কনফ্লিক্টের উপর বেশি জোর দেব। এরপর আমাকে অনেকে প্রশ্ন করেন যে ড্রামা, সবাই জিজ্ঞাসা করে ড্রামা, ড্রামা চাই, ড্রামা কোথায়, এটার মধ্যে ড্রামা নেই। প্রচুর লোক বলবে, দেখবে তো মানে তোমরা যেখানেই যাবে আবার লেখার মধ্যে না খুব ড্রামা আছে। কেউ বলবে আপনার লেখার মধ্যে না ড্রামা নেই। ঘুরিয়ে প্রশ্ন করো ড্রামাটা কি, বেশিরভাগই জানে না। আমি তোমাদের জিজ্ঞাসা করব, তোমরা কমেন্ট বক্সে বলবে যে কারা কারা জানো ড্রামা আসলে কি। যারা জানো তারা বলবে জানি, যারা জানো না তারা বলবে জানি না। ড্রামা আসলে একটা শক্তি, যেটা আমাদের ভেতরেও অবস্থান করতে পারে বা বাইরে থেকেও আসতে পারে, যা একটা পারিপার্শ্বিক স্থিতাবস্থাকে, একটা ব্যালেন্সকে বিগড়ে দেয়। কেমন? মনে করো একটা ক্যাফেতে আমার হিরো আর হিরোইন বসে আছে, সুন্দর গান চলছে, চারিদিকে একটা শান্ত পরিবেশ, অর্থাৎ একটা চারিদিকে একটা ব্যালেন্সড পরিবেশ, একটা স্থিতাবস্থা রয়েছে। সহসা দরজাটা ঠেলে, ক্যাফের দরজাটা ঠেলে একজন এসে ঢুকলো, ঢুকে একটা হিরোকে দাম করে একটা খুশি মেরে দিল। সবাই চমকে গেল, চারিদিকে লন্ড ভন্ড আকার ধারণ করলো। একটা এই ড্রামার এন্ট্রি হলো। অর্থাৎ ড্রামা এমন একটা শক্তি যেটা বাইরেও থাকতে পারে বা ভেতরেও থাকতে পারে, যা কোনো একটি স্থিতাবস্থাকে বিগড়ে দেয়। এসে চারিদিকে যে ব্যালেন্স অবস্থান করছে সেটাকে বিগড়ে দেয়। ইনার ড্রামা কি তোমরা কি জানো? কেউ জানলে হ্যাঁ বলো, না জানলে না বলো। ভেতরের ড্রামা কিভাবে বেরিয়ে এসে ব্যালেন্স বিগড়ে দেয়
সেটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাইবো, না পারলে পরে আমি বলবো। এরপর তোমাদের আমি একটা জিনিস শেখাবো, যেটা একটা অদ্ভুত থিওরি গল্পের ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে, যেটাকে বলে রিভার্স ফানেল থিওরি। তোমরা একটা ফানেল দেখতে পাচ্ছ, এই ফানেল যখন ব্যবহার হয় তখন এইভাবে ব্যবহার হয়। আমরা কোনো জল বা কোনো তরল আমরা এই ওপর দিয়ে ঢেলে দিই, সেটাই নিচ দিয়ে চলে যায়। অর্থাৎ ওপরটা থাকে ফানেলের বড়, নিচটা থাকে ছোট। যে মুহূর্তে আমরা ফানেলটাকে উল্টে দেব, ফানেলটা হয়ে যাবে রিভার্স ফানেল, অর্থাৎ ওপরটা ছোট নিচটা বড়। কোনো গল্প যদি কোনো একটি ছোট্ট ঘটনা, আপাত অতি নিরীহ শান্ত সাধারণ ঘটনা দিয়ে শুরু হয়, অর্থাৎ যেটাকে দেখতে একদম ছোট লাগে, কিন্তু যত আমরা ভেতরে ঢুকে যাব আস্তে 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 জিনিসটা হয়ে যাবে বড়, বিরাট বড়, তখনই এই থিওরিটাকে বলে রিভার্স ফানেল থিওরি। তোমরা যারা মহারাজা সিনেমাটা দেখেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মহারাজা সিনেমা শুরু হয়েছিল একটি আপাত সাধারণ সহজ ঘটনা দিয়ে। একজন লোক থানায় এসে বলেছিল তার বাড়ির ডাস্টবিনটা চুরি হয়ে গেছে। সেখান থেকে গল্পটা কত বড় একটা রিভেঞ্জ স্টোরির আকার ধারণ করলো। ধীরে 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 আমরা যত গল্পটার মধ্যে ঢুকলাম, আমরা দেখলাম সেটা একটা বিরাট বড় গল্প, বিরাট বড় একটা রিভেঞ্জ স্টোরি তার মধ্যে লুকিয়ে আছে। এখানেই এই রিভার্স ফানেল থিওরি অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা যখন কোনো গল্প লিখবে, গল্পটার ভেতরে যতই বড় থাকুক না কেন, গল্পের শুরুতে একটা আপাত নিরীহ ছোট্ট ঘটনা দেবে ক্যামোফ্লেজ করে, যাতে দর্শকের মনে হয় খুব সাধারণ একটি ঘটনা, আসলে তার আড়ালে লুকিয়ে আছে একটি বৃহত্তর ঘটনা। এটা কি বলে রিভার্স ফানেল থিওরি। প্রত্যেকে আমার চ্যানেলটা দেখো, প্রতিটা ভিডিও লক্ষ্য করো, এবং তোমাদের যা যা প্রশ্ন আছে সব কমেন্ট বক্সে এসে করো। দয়া করে আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এসে আমাকে প্রশ্ন করবে না, কমেন্ট বক্সে প্রশ্ন করো। প্রত্যেকের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওতে বা সরাসরি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।